লেফট মানে ফাইট, লড়াই লড়াই আর লড়াই চাই। রক্তের রং লাল, ভোরের আকাশ লাল, লালে লাল হবে ঠিক আগামীকাল। গণশত্রুর পিঠে ফেলে দেব কাল শিখে, ধান্দাবাজের দল নিপাত যাক। রেড স্কোয়াড, রেড স্কোয়াড, রেড স্কোয়াড, রেড স্কোয়াড, রেড স্কোয়াড, রেড স্কোয়াড। নমস্কার শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আমরা রেড স্কোয়াড কলকাতা FM এর 25তম পর্বে চলে এলাম। সবার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা পেয়ে আমরা আপ্লুত। আমরা জানি গ্রাসরুট লেভেলে আপনারা যারা কাজ করছেন তাদের অনেক কথাই আমরা হয়তো জানতে পারি না। তাই আমাদের উদ্দেশ্য হবে সমাজের সর্বস্তরের বামপন্থী প্রেমীদের গল্প সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়া। কিন্তু তা করতে হলে সবার আগে আপনাদেরই সহযোগিতা কাম্য। এই ইউটিউব চ্যানেলের বিশেষত্ব এটাই যে চ্যানেল আপনাদের চ্যানেল, আপনারাই আমাদের জানাবেন আপনাদের অজানা গল্প, আমরা তা দেখাবো। আপনারাই উত্তর দেবেন বিতর্কিত প্রশ্নের, আর আপনারাই সিদ্ধান্ত নেবেন আগামী দিনের বাম সরকার কিভাবে ফিরে আসবে। আমরা আপনাদের দূত মাত্র, আর আপনারা আগামীর রূপকার। চলুন শুরু করা যাক একটি সুন্দর কবিতার মাধ্যমে, যে কবিতাটি লিখেছেন গৌরী সেনগুপ্ত এবং উৎসর্গ করেছেন রেড ভলান্টিয়ার্সদের। তারপরেই আমরা সরাসরি চলে যাব গৌরীদের সাথে আমাদের আজকের গল্পের পর্বে। এবার কবিতা পড়ছি গৌরী সেনগুপ্ত। তুমি বিস্ফোরক হতে চাও, যারা আর্তনাদ করে জাগে, যাদের ধমনী ছিঁড়ে রক্তপাত হয়, তারা এখন শক্তি দিয়ে মুঠোতে আঘাত করে, তবু বিশ্বাস করে তুমিই পারবে, তুমিই পারবে সত্যিকার যুদ্ধের প্রস্তুতি নিতে, জাগতিক শান্তির জন্য। কুয়াশা সরিয়ে তুমি দেখিয়ে দাও, সস্নেহে তাকিয়ে আছে মানুষ কলুষ মুক্ত হতে। নতুন কামনা জাগছে, শেষ রোদ্দুর যেমন ধূসর সন্ধ্যাকে রক্তিম আলো দিয়ে যায়, গাছেদের শাখা প্রশাখা থেকে যেমন গড়িয়ে নামে অগাধ অক্সিজেনের যৌবন। ঋজু আভিজাত্যে বিস্ময়কর শব্দের মধ্য থেকে জন্ম নিতে সৃষ্টিকর লিপিকার। আজ মানুষ বড় অশান্ত, তুমি তাদের মেধার প্রবাহে ফিরিয়ে দাও তোমার অনির্বচনীয়কে। শিশির আর সুন্দরের মধ্য দিয়ে ফের তুমি জীবনকে উপহার দাও। আচ্ছা, নমস্কার দিদি, আমি গার্গী রেড স্কোয়াড কলকাতা FM এ তোমাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে প্রথমেই। আচ্ছা, হ্যাঁ, শুভ সন্ধ্যা। হ্যাঁ, শুভ সন্ধ্যা। আজকে তোমাকে আমাদের এই গল্পের আসরে পেয়ে আমরা সত্যি আপ্লুত। তোমার এই কবিতা, তোমার এই অভিনন্দন বার্তা কবিতার মাধ্যমে রেড ভলেন্টিয়ার্সদের নিশ্চয়ই উজ্জীবিত করবে আগামী দিনে। খুব আনন্দ পেলাম, খুব ভালো লাগলো। আচ্ছা দিদি, বলছি যে তোমার সম্পর্কে তুমি কিছু বলো আমাদেরকে সংক্ষেপে। এই যেমন তোমার মেয়েবেলা, কি বড় হয়ে ওঠা, এই ব্যাপারে যদি একটু আমাদের সাথে শেয়ার করো। আচ্ছা, কিছু বলার তেমন নেই, তাহলেও মোটামুটি বলছি যে আমি হাওড়ায় মানুষ। আচ্ছা, ছোটবেলা থেকেই বাবা নেই, ছোটবেলা কেটেছে হাওড়ায়, পড়াশোনা কলকাতা বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা আচ্ছা বাংলায় মাস্টার্স করেছি, বিএড করেছি হাওড়া গার্লস কলেজ থেকে। আচ্ছা, চাকরি বিয়ের আগে হিন্দু গার্লস কলেজে শিক্ষকতা শুরু করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, বিয়ের পর বীরভূম বাসিনী, আচ্ছা এখানে স্বামীর জন্মকর্ম, শ্বশুর বাড়ি, আচ্ছা অতএব আর চাকরির চেষ্টা করিনি। আচ্ছা, লেখালেখির ইচ্ছা আমার খুব অল্প বয়স থেকেই, খুব ছোট যখন তখন ছন্দ মিলিয়ে মিলিয়ে নিজের মনেই ছড়া পড়তাম। ও আচ্ছা, ভালো লাগতো। হ্যাঁ হ্যাঁ, বাড়িতে আমার বন্ধুরা, বাড়িতে যারা বড়দের বন্ধুরা আসতেন, হ্যাঁ হ্যাঁ, মামা বাড়িতে মানুষ মামার বন্ধুরাই আসতেন। আচ্ছা আসতেন একজন বেশ কিছু কবিতা নিয়ে গেলেন। আচ্ছা, কবিতা মানে ছোটদের ছড়া, তার থেকে দু একটা ছোটদের পাতায় ছিপেছিলেন। খুব আনন্দ হয়েছিল। স্কুল কলেজের ম্যাগাজিনে লেখা দিতাম। হুম হুম, আমার
আপাতত এখন লেখালেখি নিয়েই খুব একটু ব্যস্ত হয়ে পড়েছি। আচ্ছা, বাহ। চেষ্টা করি লেখার জীবনটাকেই কাটিয়ে দিতে। আচ্ছা আচ্ছা, আমার গোটা 10 বই অলরেডি হয়ে গেছে, বাহ। কবিতা প্রবন্ধের বই। আচ্ছা আচ্ছা, ভীষণ ভালো লাগে। আচ্ছা, আমার ভেতরে প্রতিবাদের একটা চেতনা রয়েছে। হ্যাঁ, অন্যায় মনে হলে করিও। একদম তোমার লেখা থেকেই সেটা উঠে আসে, তোমার লেখার মাধ্যমে। আচ্ছা, এইভাবেই তোমার সাহিত্য জগতে আসা, তাই তো? হ্যাঁ, ছোট থেকেই একটা, আস্তে আস্তে প্রবেশ। হ্যাঁ হ্যাঁ, ছোট থেকে একটা কলম ধরার তাগিদ ছিল তাহলে সে হ্যাঁ। অর্থে। আচ্ছা আচ্ছা, ইচ্ছা ছিল খুব, মানে সচেষ্ট হ্যাঁ, ইচ্ছাই ছিল সবসময়। আচ্ছা আচ্ছা, সেটা দিয়েই এগিয়ে এসছো তুমি এতটা পথ। আচ্ছা, খুব ভালো লাগলো। আচ্ছা, মানে তুমি তো এমনি বাম সমর্থক, পার্টি মেম্বারশিপে আছো কিছু? না, না। পার্টি মেম্বারশিপে সক্রিয়ভাবে কিছুতে নেই, রাজনীতি আচ্ছা। সক্রিয়ভাবে করি না। আচ্ছা। তবে ছোট থেকে মার্ক্সবাদ যে বিশ্বাসী ছিলাম, আচ্ছা কারণ আমার পাস কোর্সে ফিলোসফি ছিল। যখন বিএ পড়ি, গ্রাজুয়েশনে পাস কোর্সে ফিলোসফি ছিল। তখন মার্কস, এঙ্গেল, কান্ট, হেগেল এগুলো পড়তে হয়েছে কিছু কিছু। আচ্ছা, ভালো লেগেছে পাশ্চাত্য দর্শনের গুরুদের। হুম, আর ভারতীয় দর্শনে রবীন্দ্রনাথ তো অবশ্যই শিক্ষাগুরু। হ্যাঁ, রবীন্দ্রনাথ তো আমাদের জীবনের আশ্রয়, সুখ একদম দুঃখের নিত্য জীবনের রসদ। একদমই। রবীন্দ্র কবিতা, রবীন্দ্রসঙ্গীত। হুম হুম হুম, পার্টি মেম্বার নয় আমি, তবে আচ্ছা। সক্রিয় সমর্থক। আচ্ছা। আমি লেখক শিল্পের সঙ্গে আপাতত ওখানকার সদস্য। ওখানে অনুষ্ঠান করেছি বেশ কিছু, হুম হুম, আলেখ্য অনেক লিখেছি, বেশ কিছু আলেখ্য লিখেছি, আলেখ্য করিয়েওছি মঞ্চস্থ। বাহ। আচ্ছা আচ্ছা, একটু অন্য প্রসঙ্গে আসি, যে এই যে রাজনীতির অঙ্গনে তো বামেরা শূন্য আমরা জানি, তবু কেন এই বামপন্থাই আদর্শ বা বামপন্থাই কেন বিশ্বাস, সেদিকটা যদি একটু আলোকপাত করো। খুব ভালো কথা। হ্যাঁ, আপাতত ব্যালেটের শূন্য নিয়ে বামপন্থীরা রাজনীতি করছে, হ্যাঁ, এটা অঙ্কের হিসাব। হুম হুম যদিও সঠিক নয়, এটা মানি। হুম কোন পথে এটা হচ্ছে তাও আম জনতার কাছে বোধগম্য নয়, হুম হুম, সোজা কথা বলতে গেলে। তবে মানুষের কাছে আমরা শূন্য নয়। যখন বামপন্থীদের আলোচনা বা সেমিনার গুলো হয়, ধরো, সেখানে রাজনীতির লোকেরা যেমন আসেন, অবামপন্থী লোকেদের ভিড়ও বেশ দেখেছি। বাম মিছিলে ভিড় তো রেকর্ড হয়েছেই। বাম আন্দোলনে যেমন তোমার কৃষক বিক্ষোভে, ছাত্র বিক্ষোভে, এসবে দেশ বিদেশের ভালো সাড়া ছিল, এটা তো আমরা সকলেই জানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এইভাবে আমি ধরো বলছি যে যেমন রেড ভলেন্টিয়ার্সটা আজকে দেশে বিদেশে সমানভাবে আদৃত, তাই না? একটা ভরসার জায়গা। নিশ্চয়ই। এই অতিমারির সময় ওরা যেভাবে সাহায্যের জন্য মানুষের জন্য লড়াই করছে, তা শুধু প্রশংসা করলেই অল্প হয়। এমন ইতিহাস ভারতের স্বাধীনতার জন্য সময়ে আমরা দেখছি, যুব উত্থানের কথা মনে করাই। একদম, তাই না? রেড ভলেন্টিয়ার্স এর উদ্দেশ্যে যদি তোমার কিছু বার্তা থাকে আমাদের একটু বলো, তাহলে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দিতে পারি। ঠিক, রেড ভলেন্টিয়ার্স অবশ্যই নিজেদের জীবন উৎসর্গ করে কাজ করছে। হ্যাঁ, দেখো আজকে খুব পরিষ্কার ভাষায় বলতে গেলে ওরা কোনো সরকারি সাহায্য পাচ্ছে না। বেশিরভাগ ছেলেই সাধারণ ঘরের বেকার ছেলে। একদমই। তবু ওদের এই যে মারির প্রকোপ থেকে মানুষকে বাঁচাতে ওরা দায়বদ্ধতার তুলনা নেই ওদের। সত্যি। আবারও বলি, বাম রাজনীতি শূন্য যদি হয়, তবে এই ব্যয়সাধ্য কাজটা ওরা কিভাবে করছে? মানুষ যারা বুদ্ধিজীবী, সচেতন, দায়িত্বশীল, পৃথিবী কে আবার যারা সুন্দর করে দেখবার জন্য ভরসা করেন, তারা অগণিত ভাবে ওদের পাশে আছেন। একদম, এইসব ছেলেদের পাশে তারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আর এটা তো ঠিক যে এই রেড ভলেন্টিয়ার্সরা একটা বিশেষ রাজনৈতিক দলের নির্দেশে বা উপদেশে এরা মানুষের জন্য এই বিপজ্জনক কাজে নেমেছে। একদম, এদের জয় হোক, এটা আমাদের সকলেরই কাম্য। একদম, আমরা ভীষণ আশাবাদী, ভীষণ আশাবাদী। তাই শূন্য কথাটা ঠিক না। বামপন্থা এভাবেই হয়, তাদের রাজনীতি খুব সন্নিষ্ঠ, একদম, এবং পদ্ধতিও সঠিক। মৃত্যু নেই, একদম না, মৃত্যু নেই, এবং ওদের মানে
প্রক্রিয়াতে যেমন সন্নিষ্ঠ, মানে সৎনিষ্ঠ, এবং পদ্ধতিও খুব সঠিক চেতনার। একদমই তাই। সম্প্রতি ধরো পেরুতে লড়াই চলছে, চিলিতে লড়াই চলছে, ওরা তো উঠছে, আস্তে আস্তে উঠছে সব জায়গায়, এবং উঠবে। সুতরাং শূন্য কথাটা বললে আমাদের কোনো জায়গায় একটা খোঁচা লাগে, তাই না? একদমই তাই, আঘাত লাগে। সেই ভীষণ ভালো লাগলো দিদি, তোমার এই এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে এই মূল্যবান সময়টা তুমি আমাদের সাথে এখানে এসে শেয়ার করলে। অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই সৃষ্টি সুখের উল্লাসে ভরে থাকুক তোমার জীবন। অনেক শুভেচ্ছা, ভালো থাকো। তোমাদের সাথে থেকে আমার বেশ আশার জীবন একটু কাটলো, এটা আমার অনেক দিন মনে থাকবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। খুব ভালো থেকো। নমস্কার দিদি। হ্যাঁ, নমস্কার। মিছিল সাজাও, মিছিল সাজাও, মাদল বাজাও, মশাল জ্বালাও হাত থেকে, অন্ধকারের ভয় তাড়ানো সূর্য দিঘির বাঁক থেকে, হাত থেকে, হাত থেকে, হাত থেকে। মিছিল সাজাও, মাদল বাজাও, মশাল জ্বালাও হাত থেকে, অন্ধকারের ভয় তাড়ানো সূর্য দিঘির বাঁক থেকে, হাত থেকে, হাত থেকে, হাত থেকে। গলায় ক্ষুদিরামের ফাঁসির দড়ির দেখবে দাগ, যাদের বুকে উপসী সেই স্বাধীন বাঘের পুষছে রাগ, যাদের গলায় ক্ষুদিরামের ফাঁসির দড়ির দেখবে দাগ, যাদের বুকে উপসী সেই স্বাধীন বাঘের পুষছে রাগ। ডাক দিয়ে যায় আজকে তারাই, ডাক দিয়ে যায় আজকে তারাই, বাজ বাজিয়ে যায় ডেকে, হাত থেকে, হাত থেকে, হাত থেকে। মিছিল সাজাও, মাদল বাজাও, মশাল জ্বালাও হাত থেকে, অন্ধকারের ভয় তাড়ানো সূর্য দিঘির বাঁক থেকে, হাত থেকে, হাত থেকে, হাত থেকে। প্রভুর শিকল গলায় পড়ে বেড়ায় ঘুরে পরম সুখে, রক্ত চোষা বিষাদ সব মুখোশ এঁটে মুখ ঢাকে। প্রভুর শিকল গলায় পড়ে বেড়ায় ঘুরে পরম সুখে, রক্ত চোষা বিষাদ সব মুখোশ এঁটে মুখ ঢাকে। আজকে যারা মিথ্যা মোহের রং মশালের রং ছড়ায়, তোমার আমার প্রাণ ভোমরায় মুঠোয় চেপে মারতে চায়। আজকে যারা মিথ্যা মোহের রং মশালের রং ছড়ায়, তোমার আমার প্রাণ ভোমরায় মুঠোয় চেপে মারতে চায়। মিছিল থেকে ঘৃণার আগুন, মিছিল থেকে ঘৃণার আগুন ছড়িয়ে পোড়াও তাদেরকে, হাত থেকে, হাত থেকে, হাত থেকে। মিছিল সাজাও, মাদল বাজাও, মশাল জ্বালাও হাত থেকে, অন্ধকারের ভয় তাড়ানো সূর্য দিঘির বাঁক থেকে, হাত থেকে, হাত থেকে, হাত থেকে। মিছিল সাজাও, মাদল বাজাও, মশাল জ্বালাও হাত থেকে, অন্ধকারের ভয় তাড়ানো সূর্য দিঘির বাঁক থেকে, হাত থেকে, হাত থেকে, হাত থেকে। রেড স্কোয়াড, রেড স্কোয়াড, রেড স্কোয়াড, রেড স্কোয়াড, রেড স্কোয়াড, রেড স্কোয়াড। অতিমারি আর লকডাউনের দাপটে মানবতা আজ বিপন্ন। প্রত্যেকটা গতায়ু দিনের সাথে সাথে দীর্ঘায়িত হচ্ছে মৃত আর জীবিকাহীন হয়ে পড়া মানুষদের তালিকা। এরকম একটা অবস্থায়
রাজ্যের বিভিন্ন প্রান্তের মতোই নিরন্ন বাস্তুচ্যুত মানুষের দিকে হাত বাড়িয়ে দিয়েছে ভদ্রেশ্বর বিঘাটি অঞ্চলের রেড ভলেন্টিয়ারের দল। ভদ্রেশ্বর বিঘাটি অঞ্চলের রেড ভলেন্টিয়ারের পক্ষ থেকে ইয়াস ঝড়ে বিধ্বস্ত অঞ্চলগুলিতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আর এই মহতী উদ্যোগ তখনই সর্বাঙ্গীন হয়ে উঠবে যখন সমাজের সমস্ত স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এর শরিক হয়ে উঠবেন। ভদ্রেশ্বর বিঘাটি অঞ্চলের রেড ভলেন্টিয়ারদের আর্থিক বা অন্য যে কোনো ধরনের সাহায্যের জন্য নিচের নম্বরগুলিতে যোগাযোগ করা যেতে পারে: 919830238440, 916290760590, 918981216085. Thank you. রেড স্কোয়াড, রেড স্কোয়াড, রেড স্কোয়াড, রেড স্কোয়াড, রেড স্কোয়াড, রেড স্কোয়াড। বন্ধুরা, চলে এলাম জনমত পর্বে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ফালাকাটা থেকে 3 জন তরুণ, যারা জানাবেন তাদের মনের কথা, কেন তারা বামপন্থায় বিশ্বাস রেখেছেন সেই প্রসঙ্গে। আর সঙ্গে আছেন সৌগত বাবু, যিনি আমাদের রেড স্কোয়াড কলকাতা FM এর থিম সং, যেটি 2-3 দিন ধরে আপনারা শুনছেন, তার রচয়িতা। নমস্কার, আমি দেবর্ষী দে, রেড ভলেন্টিয়ার ফালাকাটার একজন সদস্য। প্রথমেই রেড স্কোয়াড কলকাতা FM-কে অসংখ্য ধন্যবাদ আমাকে কিছু বলবার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা জানি কিছুদিন আগেই 2021 সালের কিছুদিন আগেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন সংগঠিত হয়েছে। সেই নির্বাচনে আমরা দেখেছি দক্ষিণপন্থী দলগুলোর একতরফা ফলাফল এবং বামপন্থীদের শূন্য হয়ে যাওয়ার ঘটনা। কিন্তু সেই ফলাফলের পূর্বে আমরা দেখেছি বামপন্থী নেতাকর্মীরা প্রত্যেকটি জনসভায় প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল যে আমরা মানুষের পাশে থাকব। ভোটের ফলাফল যাই হোক, আমরা মানুষের জন্য লড়াই সংগ্রাম আমাদের জারি থাকবে। আমরা দেখেছি করোনার যে দ্বিতীয় ঢেউ, সেই ঢেউ সারা ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। সেখান থেকে পশ্চিমবঙ্গের অবস্থা, পশ্চিমবঙ্গে যে করোনা সম্পর্কিত অবস্থা সম্পর্কে আমরা সবাই জানি। আমরা দেখেছি এই অবস্থার মধ্যেও একমাত্র সিপিআইএম ইনিশিয়েটিভ রেড ভলেন্টিয়ারের কাজকর্ম সম্পর্কে আমরা দেখেছি রেড ভলেন্টিয়ারের যে কমরেডরা, সেই কমরেডদের আত্মত্যাগের কথা আমরা দেখেছি। সেই রেড ভলেন্টিয়াররা রাত্রি নেই দিন নেই, তাদের চোখে ঘুম নেই, তারা অক্সিজেন সিলিন্ডার নিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়ে যাচ্ছে। তারা করোনা আক্রান্ত রোগীকে রেস্কিউ করার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছে, করোনা আক্রান্ত রোগীর পাশে দাঁড়ানোর জন্য, করোনা আক্রান্ত রোগীর বেড জোগাড় করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। আমরাই বলেছিলাম একমাত্র যে আমরা 0 হই, আমরা 100 হই, আমাদের ফলাফল ভোটে যাই হোক, আমরা মানুষের পাশে থাকবো। আমরা করে দেখিয়েছি। আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা আরও বলছি যে আমরা আমাদের পরবর্তীতে আমাদের ভোটের ফলাফল যাই হোক, আমাদের ভোটের ফলাফল 0 হোক, আমাদের ভোটের ফলাফল যাই হোক, আমরা মানুষের পাশে থাকবো, মানুষের জন্য কাজ করে যাব। সাধারণ মানুষের যে দাবিগুলো, ন্যূনতম যে দাবিগুলো, সেই দাবি নিয়ে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছাবো। ঐক্যবদ্ধভাবে আমরা মানুষকে সংগঠিত করে গণ আন্দোলনের মধ্য দিয়ে সাধারণ মানুষের দাবি আমরা সরকারের কাছে পৌঁছে দেব। আমরা দেখেছি সিপিআইএম ইনিশিয়েটিভ রেড ভলেন্টিয়ারের তৈরি রেড ক্যান্টিনের মাধ্যমে হাজার হাজার মানুষ যেই মুহূর্তে দাঁড়িয়ে সরকার উদাসীন, সরকার মানুষকে খাবার দিতে ব্যর্থ, সরকার মানুষকে রেশন দিতে ব্যর্থ, সরকার মানুষকে ভ্যাকসিন দিতে ব্যর্থ, সেই মুহূর্তে আমরা দেখছি যে রেড ক্যান্টিনের মধ্য দিয়ে সারা রাজ্যব্যাপী লক্ষ লক্ষ মানুষের কাছে খাবার পৌঁছে দিচ্ছে সিপিআইএম। তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা বলছি আমরা একমাত্র বামপন্থীরাই বিকল্প, একমাত্র বামপন্থীরাই পারে সাধারণ মানুষের দাবি নিয়ে লড়াই করতে, সাধারণ মানুষের পাশে থাকতে। ইনকেলাব জিন্দাবাদ, রেড ভলেন্টিয়ার জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। নমস্কার, আমি অনিকেত দাস, ফালাকাটা রেড ভলেন্টিয়ার্স একজন সদস্য। প্রথমেই ধন্যবাদ জানাই রেড স্কোয়াড কলকাতা FM-কে, যারা এই এত সুন্দরভাবে বলার সুযোগ করে দিয়েছে। আজকে যে বিষয়টি নিয়ে বলতে বলা হয়েছে যে হেরে গেল কেন বামপন্থী, প্রশ্নটা হয়তো প্রত্যেক সাধারণ মানুষের মধ্যে এখন ঘুরছে যে এরা হেরে গিয়েও কিভাবে এরা এত কাজ করছে, বা যেটা সবচেয়ে বেশি শোনা যাচ্ছে যে
শূন্য হয়ে গিয়েও এদের থামানো যাচ্ছে না কেন, বা হেরে গিয়েও এরা হারিয়ে যাচ্ছে না কেন? এই প্রশ্নগুলো এখন প্রত্যেক সাধারণ মানুষের মুখে। তো প্রত্যেককেই যা উত্তর দিচ্ছে এখানেও তাই বলবো, আসলে সংসদীয় রাজনীতিতে শুধু অংশ করাটাই আমাদের লক্ষ্য নয়। বামপন্থী রাজনীতির মূল উদ্দেশ্য হলো পিছিয়ে পড়া শোষিত শ্রেণীকে সামনের সারিতে নিয়ে আসা, এটাই আমাদের মূল লক্ষ্য, এবং আগামী তো এই লক্ষ্য নিয়েই আমাদের চলবে। সংসদীয় রাজনীতি আমাদের মেইন স্ট্রিম রাজনীতির একটি অংশ, যেটায় অংশগ্রহণ করা আমাদের দায়িত্ব। কারণ সেই সংসদে বা বিধানসভায় যদি বাম নেতা না থাকে, তাহলে রাজ্যের অবস্থা কি হয় তা হয়তো অনেকটা আজ বুঝতে পারছে এই রাজ্যের মানুষ এবং দেশের মানুষ। যখন সংসদে আমরা শূন্য, এবং এই খুব কিছুদিন আগেই আমরা বিধানসভা থেকে শূন্য হয়ে গেলাম, অনেকে খুব মজা করে বলছিল এরা শূন্য হয়ে গেল, কিন্তু আপনারাই ভেবে দেখবেন আপনারা কাদের শূন্য করে দিলেন। এই শূন্যটা আসলে অক্সিজেনে পূর্ণ। এই করোনার সময় আমাদের রেড ভলেন্টিয়ার্সের ছেলেমেয়েরা শুধুমাত্র ফালাকাটা নয়, সারা রাজ্য জুড়ে যেভাবে সাধারণ মানুষের দরবারে পৌঁছে গেছে, এভাবে হয়তো যেই কাজটা একটা শাসক দলের করা উচিত ছিল, দুই শাসক দলেরই, তারা এখন করোনার সময় ঘরে ঢুকে গেছে। সেই সময় আপনারা কাকে পাচ্ছেন? না দুয়ারে স্বাস্থ্যসাথী, না দুয়ারে রেশন, এখন শুধুই মাত্র দুয়ারে রেড ভলেন্টিয়ার্স। আপনি দরজা খুলছেন আর রেড ভলেন্টিয়ার্সরা হাজির। আপনাদের কাছে যারা জানতে চাইছিলেন যে কেন হেরেও বামপন্থী, তাদের কাছে একটাই উত্তর, আসলে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই হয়তো কিছু রাজনৈতিক শিক্ষা থাকে, কিন্তু আমাদের দলের মধ্যে রাজনৈতিক শিক্ষাটা পরিপূর্ণ। আমরা কোনোদিনই এটা ভাবতে পারি না যে এ আমাকে ভোট দেয়নি বলে আমি তার কাছে যাবো না, বা তার বিপদে আমি এগিয়ে আসবো না। এটা সম্পূর্ণই ভুল ধারণা, যেটা আমরা এই বর্তমানে এই হিংসা রাজনীতিতে খুব দেখতে পাচ্ছি। এ আমাকে ভোট দেয়নি তো এর বাড়ির সাহায্যে আমি যাবো না। কিন্তু আমাদের কমরেডরা এটা বুঝিয়ে দিয়েছে, সেটা তৃণমূল হোক বিজেপি হোক, কিন্তু সে সবার আগে একজন মানুষ, তার বিপদে আমরা সবার আগে পৌঁছেছি এবং আগামীতেও পৌঁছাবো। আপনারা আমাদের ভোটের সময় তাকিয়েও দেখেননি, কিন্তু আমরা যখন আপনি বিপদে, আমরা এটা ভাবতেও পারছি না যে আমরা আপনাদের জন্য যাবো না। আমাদের কমরেডরা রাত নেই বিরাত নেই, যখন তখন ছুটে চলেছে আপনাদের একটা মাত্র ফোনে, অক্সিজেন কাঁধে, কখনো অক্সিজেন কাঁধে, কখনো খাবারের প্যাকেট নিয়ে। আপনাদের একবারও একা অনুভব করতে দেয়নি এই কমরেডরা। এই করোনা আমাদের প্রচন্ড একা করে দিয়েছে। যখন একটা মানুষের করোনা হচ্ছে, পুরো পাড়া তাকে বয়কট করছে, তার বাড়ি থেকেও যাচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কমরেডরা আজকে যেভাবে পরিষেবা দিচ্ছে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে, হয়তো ভোটে জিতেও আমরা এই আনন্দটা পেতাম না আজ যতটা করোনার গ্রাফ নামাতে আমরা এই আনন্দটা পাচ্ছি। হয়তো আগামী 5 বছর অনেক রাজনৈতিক সমীকরণ পাল্টাবে, হয়তো আমাদের মতো আরো তরুণ ছেলেরা এগিয়ে আসবে বা এগিয়ে এসেছে এই রেড ভলেন্টিয়ার্সের কাজের জন্য। কিন্তু জানি না আপনারা আগামীতে আমাদের দিকে কবে তাকাবেন, বা আমাদের কাজগুলোকে আপনারা মনে রাখবেন কি রাখবেন না। কেননা ভোট পরিবর্তে আপনারা হয়তো অনেকেই ভুলে যান যে এই রাজনৈতিক পরিস্থিতি বা রাজনৈতিক অবস্থাটায় রেড ভলেন্টিয়ার্সরা কি কাজ করেছিল। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা নিজেরাই ভেবেচিন্তে ভোট দেবেন আগামীতে, এবং আপনারাই নির্বাচন করবে কে আপনাদের জনপ্রতিনিধি হবে। এবং যারা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনো কিছু চিন্তা না করে শুধুমাত্র মানুষের জন্য এই লড়াই করে গেছে, আশা রাখি ভবিষ্যতে এই সমস্ত ছেলেমেয়েরাই আপনাদের জনপ্রতিনিধি হয়ে উঠুক, এবং আপনাদের আর রেড ভলেন্টিয়ার্স যে কাজটা করছে সেটা কোনোদিনই 100% আপনাদের সাহায্য করতে পারবে না, কারণ ওই দায়বদ্ধতা সরকারের। আমরা যতটুকু করছি সেটা হচ্ছে আপনাকে শুধু বাঁচিয়ে তোলা বা আপনাকে শুধুমাত্র একটু সুস্থ রাখার, কিন্তু যেই দায়িত্বটা, যেই মূল্যবোধটা সরকারের থাকা উচিত সেটা কোনোদিনই সরকারের ছিল না। আর তাই আমাদের কাছে এখন একটাই পথ, শুধুমাত্র গণ আন্দোলন, এবং গণ আন্দোলনের মাধ্যমে শাসক শ্রেণীর হাত থেকে নিজেদের অধিকারকে ছিনিয়ে নিতেই হবে। এবং এই করোনা পরিস্থিতি আমাদের ভালোভাবে বুঝিয়ে দিয়েছে শোষণের পর্যায়টা আমাদের দেশে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা রাস্তায় থাকুন, প্রত্যেকটি যেসব মারণ আইন আনছে আমাদের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার উভয় মিলে, তাদের বিরুদ্ধে পথে থাকুন, এবং এই রেড ভলেন্টিয়ার্সদের সবসময় মনে রাখুন, এবং সব বিপদেই আমরা আছি আপনাদের পাশে। এবং আমাদের বামপন্থা এটাই শিখিয়ে গেছে যে লড়াইটা
সবসময় রাস্তায় থেকেই লড়তে হয়, তাই আমরা রাস্তায় থেকে লড়ার জন্য প্রস্তুত। আপনারা কতটা পাশে থাকবেন সেটা আপনারা ঠিক করবেন, কিন্তু রেড ভলেন্টিয়ার্স আপনাদের কাছে সর্বদাই আছে, এটা বলেই আমি আমার কথা শেষ করছি। নমস্কার, আমি তিতাস রঞ্জন দাস, রেড ভলেন্টিয়ার ফালাকাটার একজন সদস্য। রেড স্কোয়াড এফএম কলকাতাকে অনেক ধন্যবাদ এই যে আমাদের এই অভিজ্ঞতাগুলো তুলে ধরার জন্য। তো আজ যে বিষয়ের উপর আলোচনা করতে বলা হয়েছে যে হেরে গেলেও কেন বামপন্থী হয়ে আছি, কেন হেরে গেলেও আমি বামকে সমর্থন করব আগামী দিনে, সেই বিষয়ে। তো অবশ্যই এই ব্যাপারে বলতে গেলে কেন আমি ভবিষ্যতে বাম সমর্থন করব, এটা বলতে গেলে প্রথমেই মতাদর্শের প্রশ্ন আসে। আমাদের মতাদর্শ, বাম মতাদর্শ প্রথমেই আমাদের শেখায় আসলে আগে মানুষের পাশে দাঁড়াতে হবে। আর এই অতিমারির দিনগুলিতে আমরা দেখছি যে করোনার প্রথম ওয়েভে এবং দ্বিতীয় ওয়েভে মানুষ যেভাবে বিপর্যস্ত, সেই সময় দাঁড়িয়ে মানুষের পাশে যদি দাঁড়াতে না পারি, একটা রাজনৈতিক সংগঠন হিসেবে আমরা ব্যর্থ। অবশ্যই এই প্রশ্ন এবং মতাদর্শ থেকে আমরা মানুষের পাশে দাঁড়াতে শুরু করেছি। হ্যাঁ, আমরা নির্বাচনে হেরে গেছি, আমরা সংসদীয় গণতন্ত্রে শূন্য হয়ে গেছি, কিন্তু শূন্য হলে হেরে যাওয়া, কিন্তু হারিয়ে যাওয়া না। আমরা আমাদের সংগঠনের মতাদর্শে, আমাদের কর্মসূচির মাধ্যমে বিভিন্ন দিক থেকে আমাদের শিক্ষা এটাই যে হেরে যাওয়া কখনো বা হতাশ কখনো হওয়ার মধ্যে দিয়ে কমিউনিস্ট হওয়া যায় না। আমরা সবাই জানি যে 2019 সালের লোকসভা নির্বাচনে আমরা শূন্য হয়েছি, তারপর 2021 সালের বিধানসভা নির্বাচনেও আমরা শূন্য হয়ে গেছি। কিন্তু কমরেড জ্যোতি বসু একদিন বলেছিলেন যে মানুষ এবং একমাত্র মানুষই ইতিহাস রচনা করে। সেই শিক্ষা থেকে আমরা আজও রাস্তায় রয়েছি এবং ভবিষ্যতেও রাস্তায় থাকবো। আমরা দেখতে পাচ্ছি মানুষ এই সময় বড়ই অসহায়। কারোর বাড়িতে অক্সিজেন নিয়ে ছুটতে হচ্ছে, কারোর বাড়িতে খাবার নিয়ে ছুটতে হচ্ছে, কারোর বাড়িতে একটু চাল নেই, কারোর বাড়িতে ডাল নেই, কেউ হসপিটালে ভর্তি করতে পারছে না নিজের বাড়ির রোগীকে। সেই জায়গায় দাঁড়িয়ে এইরকম সংকটের দিনে যদি আমরা মানুষের পাশে দাঁড়াতে না পারি, যদি মানুষের পাশে না দাঁড়াই, তবে দাঁড়াবোটা কবে? এই সংকট তো আমাদের মা বাবারা জীবনে দেখেনি। আমাদের জীবনে এরকম একটা সংকটের দিন আসলো, এর থেকে অনেক কিছু আমরা শিক্ষা লাভও করলাম যে কে আসল মানুষের পাশে দাঁড়ায়, কোন রাজনৈতিক সংগঠন আদৌ মানুষের জন্য কাজ করার ইচ্ছা থেকে কাজটা করে। আমরা সবই বুঝতে পারছি এই সময়কালের মধ্যে। আর অবশ্যই বাম মতাদর্শ, আমরা আজও মনে করি এই সময়কালে দাঁড়িয়ে বামপন্থী মতাদর্শের উপর আর উন্নত কোনো মতাদর্শ এখনো অব্দি তৈরি হয়নি বলেই আমাদের বিশ্বাস। যেই মন্ত্রে ভগৎ সিং আমাদের দীক্ষিত করে দিয়ে গেছিলেন যে ভারতবর্ষ শুধু ইংরেজদের থেকে স্বাধীন হলেই হবে না, ভারতবর্ষের গরিব বঞ্চিত মানুষকেও স্বাধীনতা লাভ করতে হবে সেই সমস্ত পুঁজিপতিদের হাত থেকে। সেই শিক্ষায় দীক্ষিত আমরা, শূন্য হোক বা ভবিষ্যতে আরো রাজনৈতিকভাবে পরাজয় হোক, সংসদীয় গণতন্ত্রে আমরা আবারও যদি হেরে যাই, আমরা ভবিষ্যতে বামপন্থী আদর্শের পথেই চলবো। এবং আজ হেরে গেছি বলে আমরা আগামী দিনেও ফিরে আসবো না, এর তো কোনো মানে হয় না। বামপন্থীরা বরাবরই ফিনিক্স পাখির মতো ফিরে এসছে, আমরাও আশা রাখি ভবিষ্যতে ফিরে আসবো। সত্যি কথা বলতে ক্ষমতাটা আর আমাদের কাছে এখন কোনো বড় ব্যাপার না, কারণ আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে সরকারের না থেকেও সমান্তরালভাবে আরেকটি সরকার চালানো যায়। যখন কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার দুই সরকারই ব্যর্থ, সেই সময়কালে তো আমরা একটি সমান্তরাল সরকার মানুষকে দেখিয়ে দিতে পেরেছি যে সরকারে না থেকে অনেক কিছু করা যায়, সরকারে থাকলেই যে করতে হবে এর কোনো মানে হয় না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের যে শিক্ষা, আমাদের রাজনৈতিক শিক্ষা, আমাদের মতাদর্শ যে শিক্ষা আমাদের দিয়েছে, তার থেকে আমরা আগামী দিনেও আরো নতুন নতুন কাজ করার চেষ্টা অবশ্যই করব। মানুষের পাশে থাকার লড়াই আমাদের চলবে। এবং আজ করোনা হয়েছে বা পশ্চিমবঙ্গের উপর দিয়ে ইয়াস নামক ঝড় বয়ে গিয়েছে, আপনারা সেখানেও দেখবেন সেই ইয়াস নামক ঝড়ে বিধ্বস্ত সুন্দরবনবাসীর কাছে পৌঁছে গেছে রেড ভলেন্টিয়ার্সরা। সেখানেও বিভিন্নভাবে ত্রাণের কাজে সাহায্য করছে আমাদের বামপন্থী গণসংগঠনের বিভিন্ন কর্মীরা। তা আমাদের আসলে শিক্ষাটাই এটা, কমিউনিস্ট হতে গেলে আগে মানুষের দুঃখটাকে নিজের দুঃখ হিসেবে মেনে নিতে হয়, মানুষের দুঃখে নিজের দুঃখ মিলিয়ে দিতে হয়। সেই শিক্ষা থেকেই আমরা কমিউনিস্ট, সেই শিক্ষা থেকেই আমরা বামপন্থী সংগঠন করছি। আমি নিজে একজন এসএফআই সদস্য, আমার এখানে প্রায় প্রত্যেক এসএফআই সদস্যই রেড ভলেন্টিয়ারের কাজে নিযুক্ত রয়েছে। সবার একটাই উদ্দেশ্য, আমরা তো কখনো বলিনি যে এই কাজের থেকে আমরা কোনো প্রতিদান পেতে পারি, আমরা এই কাজ করছি বলে আমাদের ভোটটা দিতে হবে। সত্যি কথা বলতে সেসব আমাদের আর যায় আসে না এখন, কারণ আমরা দেয়ালে পিঠ থেকে যাওয়ার পর থেকে, দেয়ালে পিঠ তো ঠেকেই গেছে, আর তো এটা বলার কোনো অবকাশ রাখে না।
সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি কাজ করতে পারি, আমরা এটাই বিশ্বাস আমাদের যে আমাদের হারানোর আর কিছু নেই। ভবিষ্যতে এই জায়গা থেকে আমাদের শুধু পাওয়ারই কথা, এবং পেয়ে যাব। মানুষের ভালোবাসা হোক, মানুষের আশীর্বাদ হোক, বিভিন্নভাবে আমাদের খালি এখন লাভ হবে, কারণ হারানোর আর কিছু নেই আমাদের। তো এই দিক থেকে দাঁড়িয়ে আমরা এটুকুই আশ্বস্ত করব মানুষকে যে রেড ভলেন্টিয়ার সদা সর্বদা মানুষের পাশে রয়েছে। রেড ভলেন্টিয়ার ছাড়া অন্যান্য বামপন্থী কর্মীরাও সদা সর্বদা মানুষের পাশে রয়েছে, সেটা যে কোনো সময় হোক, যে কোনো দিক থেকে হোক। তাই ভবিষ্যতে বামপন্থীরা শূন্য হোক বা আরো পরাজয় ঘটুক, বিপর্যয় ঘটুক, বামপন্থী হিসেবে মানুষের যথেষ্ট পাশে থাকার চেষ্টা করব এবং বামপন্থাকে চেষ্টা করব সারা জীবন ধরে সমর্থন করে যাওয়ার। এটুকুই বলার। অনেক ধন্যবাদ। রেড স্কোয়াড, রেড স্কোয়াড, রেড স্কোয়াড, রেড স্কোয়াড, রেড স্কোয়াড, রেড স্কোয়াড। বন্ধুরা, ফিরে এলাম জনমত পর্বের পরে। আজ জনমত পর্বে আমাদের সঙ্গে ছিলেন ফালাকাটা থেকে 3 যুব প্রতিনিধি, যারা অক্লান্তভাবে পরিশ্রম করে চলেছেন রেড ভলেন্টিয়ার হিসেবে। এবং আমাদের সঙ্গে ছিলেন আমাদের রেড স্কোয়াড কলকাতা ইউটিউব চ্যানেলের যে থিম সংটি আপনারা শুনছেন কিছুদিন ধরে, সেই থিম সং যিনি লিখে দিয়েছেন আমাদের, সেই রচয়িতা ছিলেন আমাদের সঙ্গে সৌগত বাবু। এবারে আমরা চলে আসবো আমাদের আজকের প্রধান অতিথির সঙ্গে কথায়। আজকে আমাদের প্রধান অতিথি হলেন ডিওয়াইএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড অভয় মুখার্জি। কমরেড অভয় মুখার্জির সঙ্গে আজ কথা বলেছেন রেড স্কোয়াড কলকাতার পক্ষ থেকে গার্গী দাশগুপ্ত। তো আসুন সেই পর্বে চলে যাওয়া যাক, কিন্তু তার আগে আপনাদের কাছে একটা আবেদন রয়েছে। গণনাট্য সংঘ কলকাতা জেলা কমিটি সুন্দরবন অঞ্চলে ত্রাণ পৌঁছে দিতে চলেছে। সেই জন্য গণনাট্য সংঘ প্রান্তিক শাখা আমাদের দর্শকদের কাছে আবেদন করেছেন, যার যা সামর্থ্য আছে যদি আপনারা কিছু অনুদান দিতে পারেন, তাহলে এই নিচে আমাদের যে ইউপিআই নাম্বার আছে তাতে আপনারা জিপে বা ফোনপে করে আমাদের সাহায্য করতে পারেন। আমরা সেই অর্থ পৌঁছে দেব গণনাট্য কলকাতা জেলার কাছে। আসুন চলে যাই আমাদের পরবর্তী পর্বে। নমস্কার কমরেড অভয়দা। প্রথমেই রেড স্কোয়ার কলকাতা চ্যানেলে আপনাকে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। আমি গার্গী। হ্যাঁ, নমস্কার। আমি আপনাকে এবং আপনাদের চ্যানেলের সবাইকে আমার পক্ষ থেকেও শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ। প্রথমেই যেটা জেনে নিতে চাইবো যে আপনার কর্মপরিধি নিয়ে বাঁকুড়াবাসী এবং তার আশেপাশের জেলার মানুষজন সবাই অবগত, কিন্তু আমাদের চ্যানেলের যে সমস্ত শ্রোতা দর্শক বন্ধুরা আছেন যারা রাজ্যের বাইরে কিংবা দেশের বাইরে, তাদের অবগতির জন্য আপনি যদি তাদের উদ্দেশ্যে কিছু বলেন আপনার কর্মপরিধি সম্পর্কে। না, আমার ব্যক্তিগতভাবে কোনো কাজের পরিধি নেই। আমি একটি সংগঠন করি, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, ডিওয়াইএফআই। আচ্ছা। আগে আমি জেলাতে কাজ করেছি, লোকালে কাজ করেছি, রাজ্যে কাজ করেছি। আমি জেলার সম্পাদক ছিলাম ডিওয়াইএফআই। আচ্ছা। আমি 2012 সাল থেকে ডিওয়াইএফআই এর অল ইন্ডিয়া সেক্রেটারি আছি। আচ্ছা। মানে সারা দেশেই মূলত দিল্লিতে থেকে আমাদের কর্মকাণ্ড পরিচালনা হয়। আচ্ছা। আমাদের যে সংগঠন ডিওয়াইএফআই, এর প্রধান লক্ষ্য হচ্ছে সকলের জন্য কাজ। কাজ মানে কাজ, এবং সবারই কাজ। সে তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে, বামপন্থী হতে পারে, গরিব হতে পারে, বড়লোক হতে পারে, কোনো ধর্মের হতে পারে, সবারই কাজের দাবিতে আমরা লড়াই করছি। এবং আমরা দেখছি যে আমাদের দেশের স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরও আমাদের দেশের আমাদের রাষ্ট্র ব্যবস্থা আমাদের বেকারদের কাজের জন্য সেরকম কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমাদের দেশে প্রতিদিন বেকারের সংখ্যা বাড়ছে। আমাদের দেশের আনএমপ্লয়মেন্ট রেট এমন জায়গায় পৌঁছেছে যে গোটা পৃথিবীর মানুষ এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। এমনকি যারা কাজ করে তাদের কাজ চলে গেছে। সংগঠিত ক্ষেত্রে অল্প কিছু মানুষ কাজ করে, দেশের বেশিরভাগ মানুষ কাজ করে অসংগঠিত ক্ষেত্রে, যাদের কাজের কোনো নিরাপত্তা নেই, যাদের কাজের কোনো পেনশন ইত্যাদি ব্যাপার নেই। সেজন্য সকলের কাজ, এটা আমাদের দাবি, এটা নিয়ে আমরা লড়াই আন্দোলন করি।
এর সাথে সাথে মানুষের যেখানে বৈষম্য আছে, মানুষের যেখানে হানাহানি আছে, একদম। সম্প্রীতির জন্য, অখণ্ডতার জন্য আমাদের সব মানুষ যাতে সমানভাবে বাঁচতে পারি, সংখ্যাগুরু সংখ্যালঘু সবাই, এইসব দাবি নিয়ে সারা দেশে আমরা কাজ করে থাকি। এবং আমি আপনাকে বলতে পারি, আপনাদের চ্যানেলের দর্শকদের আমি বলতে পারি যে এখন আমাদের দেশের সবচেয়ে বড় যুবদের সংগঠনের নাম হচ্ছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, ডিওয়াইএফআই। আমি যে সংগঠনটা করি, আমি তার জেনারেল সেক্রেটারি। এবং এই মুহূর্তে 1 কোটি আমাদের সদস্য সংখ্যা। সারা দেশে ডিওয়াইএফআই এর কমরেডরা সকলের জন্য কাজ, সম্প্রীতি, ধর্মনিরপেক্ষতা, সমতা, এই দাবিগুলো নিয়ে আমরা লড়াই করছি। এবং আমার সংগঠনের কর্মকাণ্ডই আমার ব্যক্তিগত কর্মকাণ্ড। আমি ব্যক্তি আলাদা কিছু নই, আমার সংগঠনই আমার কর্মকাণ্ডের একটা প্রতিফলন। বাহ, ভীষণ ভালো লাগলো। এরপর আজকে কতগুলো বিষয় আপনার কাছ থেকে জেনে নেব আমাদের চ্যানেলের মাধ্যমে খুব সংক্ষেপে। তো সরাসরি যে প্রশ্নটায় প্রথমেই চলে আসব যে আমাদের ভারতবর্ষের এই আমাদের দেশের মতন সামাজিক পরিকাঠামোতে দাঁড়িয়ে এই প্যান্ডেমিক সিচুয়েশনে লকডাউন কতটা যুক্তিসঙ্গত এবং এর প্রভাব সম্পর্কে আপনি যদি আমাদের কিছু জানান। দেখুন, লকডাউন সম্পর্কে আমি এটা বলেছি, আমাদের ডিওয়াইএফআই আমরা এটা বলছি যে লকডাউন হয়তো করতেই হতো, কিন্তু লকডাউন করার জন্য আরো পরিকল্পনা, আরো নির্দিষ্টকরণ সরকারের পক্ষ থেকে দরকার ছিল। গতবারে আমরা দেখেছি যে যখন প্রথম আমাদের দেশে কোভিড আক্রমণ হলো ফার্স্ট স্টেজ, তখন প্রায় 4 ঘন্টার নোটিশে লকডাউন ঘোষণা করলো মোদী সরকার। ফলে অসংখ্য মানুষ কর্মচ্যুত হয়ে গেল, পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতে পারলো না, তাদের কাজ চলে গেল। বাড়ি ফিরতে গিয়ে অসংখ্য মানুষ প্রাণ হারালেন। আমরা এই দৃশ্য দেখেছি যে আমাদের দেশে ট্রেন লাইন রক্তাক্ত হলো আমাদের পরিযায়ী শ্রমিকদের রক্তে। আমরা দেখেছি যে ট্রেনে যেতে যেতে মা মারা গেছে, বাচ্চা ছেলেটা মায়ের আঁচলটাকে টানছে, মা বেঁচে উঠবে এই আশায়। এই ভয়ঙ্কর দৃশ্য আমাদের দেখতে হয়েছে খালি কেন্দ্রীয় সরকারের অপদার্থতার কারণে। এবং আমাদের রাজ্য সরকারও সঠিক পরিকল্পনা না করে এই লকডাউন ডাকলেন। এবং দ্বিতীয় ফেজেও আমরা একই জিনিস দেখছি, আমাদের রাজ্যে প্রতিদিন লকডাউন ইত্যাদি বাড়ানো হচ্ছে, প্রায় মাসখানেক হতে চলল। এখন লকডাউনের ফলে যেটা হচ্ছে, আপনি জানেন কিনা আমি জানি না, যে আমাদের দেশে গত মাসে 75 লক্ষ মানুষ নতুন করে কাজ হারিয়েছে। ভয়ঙ্কর অবস্থা গরিব মানুষের, কাজ নেই, খাবার নেই লকডাউনের ফলে। আমাদের দেশের আনএমপ্লয়মেন্ট রেট গত মাসে, মানে লকডাউনের আগে, প্রায় রেকর্ড ছিল 9.5% আনএমপ্লয়মেন্ট রেট অফ আওয়ার কান্ট্রি। কিন্তু এই 1 মাস লকডাউনের ফলে নাও আনএমপ্লয়মেন্ট রেট অফ আওয়ার কান্ট্রি 17+। মানে এরকম অবস্থা আমাদের দেশে কখনো হয়নি। যারা কাজ করতো তাদের কাজ চলে যাচ্ছে। ফলে আপনি যদি উন্নত দেশে দেখেন, এমনকি আমাদের প্রতিবেশী দেশগুলোতেও দেখেন, তারাও অনেক ক্ষেত্রে লকডাউন করেছে। কিন্তু লকডাউনের প্রাথমিক শর্ত হলো মানুষের বাড়িতে বাড়িতে খাবারের গ্যারেন্টি করা। মানুষের পেটে যদি খিদে থাকে, যদি খেতে না পায়, সে লকডাউন মানবে কি করে? তার বাড়ির বাচ্চা ছেলেটা কাঁদছে, তার বাড়ির বাচ্চা মেয়েটা কাঁদছে, আর বাবা কাজ হারা বসে আছে। এটা এম্বারেসিং, এটা হতে পারে না। একদম। সেই জন্য আমাদের এখানে লকডাউন আরো পরিকল্পনা করে করা উচিত ছিল। আমি অনেক বিদেশের কথায় যেতে চাইছি না, ভিয়েতনাম, কিউবা ইত্যাদিতে উদাহরণ তৈরি করেছে। কিন্তু আপনি যদি আমাদের রাজ্যের কেরালাতেও দেখেন, যেখানে একটা বামপন্থী সরকার আছে, যাদের একটা আলাদা মতাদর্শ আছে, তারাও লকডাউনের সময় বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দেওয়া, বাড়িতে বাড়িতে এই যে কোভিড সামগ্রী, চিকিৎসা ইত্যাদির ব্যবস্থা পৌঁছে দেওয়া, এগুলো করেছে। এবং ফলে সেখানে যে হাহাকার গোটা দেশে আমরা দেখছি মানুষের, সেইটা প্রতিফলিত হয়নি কেরালাতে বিকল্প নীতির ফলে, একটা বিকল্প মতাদর্শ। আমাদের রাজ্যের সরকার, আমাদের কেন্দ্রীয় সরকার এই দায় এড়াতে পারে না। আমরা মনে করি আরো বেশি পরিকল্পনা করে, যে দেশের মানুষ দুবেলা দুমুঠো খেতে পারে না 70% মানুষ, এই দেশে লকডাউনটা একটা বিলাসিতা। আরো পরিকল্পনা করে লকডাউনটা করা উচিত ছিল বলে আমি মনে করি। আপনার সুচিন্তিত মতামত পেয়ে আমরা সত্যি কৃতজ্ঞ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব, যে এই মুহূর্তে বামফ্রন্ট সরকার যদি ক্ষমতায় থাকতো, তাহলে এই ক্রমবর্ধমান বেকারত্বের নিরিখে শিক্ষিত যুব সম্প্রদায়কে ঠিক কি পথ দেখাতে পারতো বামফ্রন্ট সরকার? সেই বিষয়ে আপনি যদি আপনার মতামত দেন।
দেখুন, এইটা বলতে গেলে প্রথম আপনাকে বলতে হয় যে যখন বামফ্রন্ট সরকার ছিল, এটা ঠিক যে গোটা দেশে একটা পুঁজিবাদী ব্যবস্থা আছে। একটা রাজ্যের একটা সরকার, সেটা বামপন্থীদের হলেই সব বেকারের কাজ দিতে পারবে, গোটা সমস্যার সমাধান করে দিতে পারবে, এমনটা হবে না। গোটা দেশের যা পরিকাঠামো তারও কিছু প্রভাব রাজ্যেও থাকবে, তাতে বামপন্থী সরকার থাকলেও থাকবে। কিন্তু বামফ্রন্ট থাকার সময় আমরা যেটা প্রধান করেছি সেটা হচ্ছে একদিকে শিক্ষিত যুবকদের জন্য পিএসসি প্রতি বছর করা, এসএসসি পরীক্ষা প্রতি বছর করা, প্রাইমারিতে নিয়োগ করা, আপনারা দেখেছেন কলেজ সার্ভিস কমিশনে নিয়োগ করা, বিভিন্ন কলকারখানা স্থাপনের জন্য উদ্যোগ নেওয়া। তো সিঙ্গুর হতে দিল না, কিন্তু শিল্প স্থাপনের প্রধান আমাদের উদ্দেশ্য কি ছিল, যে একটা বিজ্ঞান বলছে যে একটা 1 বিঘে জমিতে 3 ফসলি জমিতেও চাষ করলে যত মানুষের কর্মসংস্থান হয়, সেখানে যদি একটা ছোট কারখানা করা যায় তার 3 গুণ ছেলে মেয়ে কাজ করে। ফলে আমরা শিল্পায়নের ব্যাপারটাও দেখেছিলাম তখন, বাধা এসেছে। এবং শুধু শিক্ষিত যুবকদের জন্য না, আপনারা জানেন যে আমাদের যখন 61টা এমপি ছিল বামপন্থীদের দিল্লিতে, আমরাই লড়াই করে এই যে 100 দিনের কাজ, এটা গরিব মানুষের কাজের ব্যবস্থা করা, গরিব ইউথদের কাজের ব্যবস্থা করা, এইটা আমরা চেষ্টা করেছি। এবং এখন যদি বামফ্রন্ট সরকার থাকে, একদিকে শিক্ষিত যুবকদের যতটা সম্ভব কাজে নেওয়া, প্রতি বছর এসএসসি পিএসসি ইত্যাদি করা, অন্যদিকে আমাদের দাবি হচ্ছে 100 দিনের কাজকে 200 দিন করতে হবে। আমরা বলেছি যে আমাদের এই যে আরবান এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম, শহরের বস্তির গরিব গরিব ছেলেগুলো, তাদের কি ভবিষ্যৎ, সেজন্য একটা বিকল্প দৃষ্টিভঙ্গি দরকার। এখন যে সরকারটা আছে, এই সরকারটা যুব সমাজকে নানা প্রলোভন দিয়ে ভাসিয়ে দিতে চাইছে, মেরুদণ্ডটা ভেঙে দেওয়ার চেষ্টা করছে, মাথা উঁচু করে বাঁচার যে ব্যাপার। আমি আপনাকে একটা কথাই বলি, আমাকে অনেকে বলে যে 34 বছর বামপন্থীরা কি করেছে কি করেছে কি করছে। আমি অনেক কথা বলতে চাই না, আমি এক কথাই উত্তর দিতে পারি যে 34 বছরে বামফ্রন্ট সরকার গরিব মধ্যবিত্ত মেহনতি মানুষগুলোকে মাথা উঁচু করে বাঁচতেছে। এইটা এখন যে সরকারগুলো আছে, এই মাথা উঁচু করে বাঁচাটাকে, এই মেরুদণ্ডটাকে এরা ভেঙে দিচ্ছে। বামফ্রন্ট থাকলে এটা হতো না। একদম। আচ্ছা, বাহ, ঠিক আছে। এরপর আমরা পরবর্তী প্রশ্নে যাই। আমার পরবর্তী প্রশ্ন থাকছে আপনার কাছে যে শিক্ষিত যুবকদের এমপ্লয়মেন্টের দাবিতে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনারা যদি সেক্ষেত্রে আন্দোলনের পথে নামেন, তাহলে তার গতিমুখ বা কি হবে, তার অভিমুখী বা কি হবে? আমরা তো ভবিষ্যতের ব্যাপার না, আমরা লড়াইয়ে আছি। একদম। আপনি দেখেছেন যে 2019 সালে 20 সালে আমরা পদযাত্রা করেছিলাম সিঙ্গুর থেকে নবান্ন, পুলিশ আমাদেরকে যেতে দেয়নি, আক্রমণ করে। গত বছর আমরা নবান্ন অভিযান করেছি। তামিলনাড়ু, কেরালা, আপনি পাঞ্জাবে যান, আপনি হরিয়ানাতে যান, প্রতিদিন এমপ্লয়মেন্টের দাবিতে, রাজস্থানে, ত্রিপুরাতে ডিওয়াইএফআই লড়াই করছে। ইভিন বামফ্রন্ট সরকার আছে কেরালাতে, তারপরেও ডিওয়াইএফআই আমরা দাবি করছি যে আরো শিক্ষিত ছেলেদের কাজ দিতে হবে, কাজের ব্যবস্থা করতে হবে। সেজন্য ভবিষ্যতে আমাদের পরিকল্পনা হচ্ছে, এখন লকডাউনের সময় আপনারা দেখেছেন আমাদের ছেলে মেয়েরা রেড ভলেন্টিয়ারের নামে মানুষের পাশে আছে, মানুষের জন্য কাজ করছে। আমরা বলেছি এর পাশাপাশি সরকার যে একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি করেছে তার বিরুদ্ধেও প্রতিবাদ সংগঠিত করতে হবে। এবং এই প্যান্ডেমিক, এই সিচুয়েশন চলে যাওয়ার পরে আবার সারা দেশে, সারা রাজ্যে বেকার যুবদের কাজের দাবিতে ডিওয়াইএফআই লড়াইয়ে নামবে, ডিওয়াইএফআই সামনে থাকবে এবং সমস্ত ধরনের যে আন্দোলন কর্মসূচির জন্য করা দরকার আমরা করব, এটাই আমরা ভেবেছি। খুব প্রশংসনীয় পদক্ষেপ। আচ্ছা, আজকের মতন আমার সর্বশেষ প্রশ্ন থাকছে আপনার কাছে যে কেন্দ্র রাজ্যের এই যে হঠকারী জনবিরোধী নীতি, তার বিরুদ্ধে যুব সম্প্রদায়কে আরো কিভাবে আপনারা অর্গানাইজ করার কথা ভাবছেন? কি আপনাদের অর্গানাইজেশনে আরো কিভাবে ইনভলভমেন্টের কথা ভাবছেন? আপনাদের অর্গানাইজেশনকে আরো কিভাবে স্ট্রেনথেন করার কথা ভাবছেন? আর যে প্রশ্নটা অবশ্যই রাখতে চাইবো, যেটা না করলেই নয়, যে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষিত যুব সম্প্রদায়ের প্রতি আপনার কি বার্তা থাকবে? আমার বার্তা হচ্ছে যে শিক্ষিত যুব সমাজ আরো বেশি বেশি করে রাজনীতিতে আসুক। অ্যাকচুয়ালি শিক্ষাকেই ওরা ভয় পায়। এই যে আপনি দেখছেন মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিভাবে কি ব্যাপার, নম্বর যোগ করে হচ্ছে, অথচ কেরালাতে কিন্তু এই প্যান্ডেমিক সিচুয়েশনেও সমস্ত বিকল্প পদ্ধতি অবলম্বন করে মাধ্যমিক পরীক্ষা হয়েছে এবং একজনও কোভিডে আক্রান্ত হয়।
একদম। আমাদের সরকার এরা চায় যে মানুষ যাতে শিক্ষিত হতে না পারে। এই যে সত্যজিৎ রায়ের সেই ছিল না যে ওরা যত পড়বে ওরা তত জানবে তত ওরা প্রতিবাদ কম করবে। মানবে। সেই জন্য এই কম মানার ভয় থেকেই এই বুর্জোয়া সরকারগুলো চায় যে মানুষ যাতে শিক্ষিত হতে না পারে। একদম। আর আপনি দেখেছেন আমাদের দেশে, আমরা উত্তরপ্রদেশে এক সময় বক্তৃতা করে বলতাম যে মাধ্যমিকে পাস করেনি সে শিক্ষামন্ত্রী হয়েছে উত্তরপ্রদেশে। সেই জন্য শিক্ষিত ছেলেপুলেরা যত রাজনীতিতে আসবে তত রাজনীতির মান উন্নত হবে। এটা ভাবার কোনো কারণ নেই যে রাজনীতিটা খারাপ, রাজনীতিটা খারাপ, এই কথা যে প্রচার করা হচ্ছে আসলে ভালো ছেলে মেয়েদের রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্য, একদম। যাতে ভালো ছেলেরা রাজনীতিতে আসতে না পারে। কিন্তু রাজনীতি সবকিছু নিয়ন্ত্রণ করে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কি হবে, স্বাস্থ্য ব্যবস্থা কি হবে, আমাদের দেশের এমপ্লয়মেন্ট কি হবে, আমাদের দেশের বেকারদের কি হবে, চাকরির কি হবে, শ্রমিকের কি হবে, মেয়েদের কি হবে, একদম। এটা সবকিছু ঠিক করে রাজনীতি। আচ্ছা। তাহলে রাজনীতিতে আপনি থাকবেন না, তাহলে তো রাজনীতি প্রতিদিন কলুষিত হবে। এই জন্য আমি আহ্বান করবো যে এই পরিস্থিতিতে বিশেষ করে বাংলা, আমাদের তো মানে মজ্জাগত রাজনীতি, ধরুন বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম, অরবিন্দ ঘোষ, নেতাজি সুভাষ বোস, এরা তো নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়ে রাজনীতির ময়দানে এসেছিলেন এবং তারপরেও আমরা দেখেছি লেগাসি বহন করেছেন অনেকে। সেজন্য শিক্ষিত তরুণ প্রজন্মের কাছে আমার আহ্বান, রাজনীতিতে আসুন, রাজনীতির মান বাড়বে। এতে যদি রাজ্য এবং দেশের যে অন্ধকার অবস্থা, এই অন্ধকার অবস্থা কাটতে পারে যদি ভালো ছেলে মেয়েরা রাজনীতিতে আসে। আমি এটাই আপনাদের কাছে আহ্বান জানাবো আপনাদের চ্যানেলের মধ্যে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আপনার সুচিন্তিত মতামত পেয়ে সত্যি আমরা কৃতজ্ঞ, আমরা সমৃদ্ধ। আশা করব আগামী দিনে অন্য কোনো এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে নিশ্চয়ই আমাদের চ্যানেলে আপনাকে আবার পাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেড স্যালুট কমরেড। আপনারাও ভালো থাকুন। রেড স্যালুট কমরেড। ওকে, ধন্যবাদ। বন্ধুরা, আপনারা শুনলেন কমরেড অভয় মুখার্জির মূল্যবান বক্তব্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে অবশ্যই ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের পরিচিত জনের মধ্যে, যাতে সবাই এই ভিডিওটি দেখতে পারেন এবং উপকৃত হতে পারেন। যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও যখনই আপলোড হবে তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি পরবর্তী আমাদের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার। রেড স্কোয়াড, রেড স্কোয়াড, রেড স্কোয়াড, রেড স্কোয়াড, রেড স্কোয়াড, রেড